স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি আলিয়া এবং আমি সুমনা সিং। শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। শেখ হাসিনা রাজাপাকসে বৈঠকে 6টি সমঝোতা স্মারক সই। মুক্ত বাণিজ্য চুক্তিতে একমত বাংলাদেশ শ্রীলঙ্কা। সুনামগঞ্জে হিন্দুদের ওপর হামলার প্ররোচনার দায় স্বীকার ইউপি সদস্য শহীদুলের। নেপথ্যে জলমহল নিয়ে বিরোধ। রাজধানীতে এক বছরে বায়ু দূষণ বেড়েছে 10 ভাগ। দূষণ সহনীয় মাত্রার চেয়ে 5 গুণেরও বেশি। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়াতে চায় বাংলাদেশ শ্রীলঙ্কা। এজন্য মুক্ত বাণিজ্য চুক্তির আওতায় আসার বিষয়ে একমত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সফররত শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। দুই শীর্ষ নেতার দ্বিপাক্ষিক বৈঠক শেষে কথা জানান পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। এছাড়া পারস্পরিক সহযোগিতা বাড়াতে 6টি সমঝোতা স্মারক সই করে ঢাকা কলম্বো। সফরের শেষ দিন প্রধানমন্ত্রী তেজগাঁর কার্যালয়ে যান শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। নিজ দপ্তরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন দুই শীর্ষ নেতা। এদেশে শ্রীলঙ্কার বিনিয়োগ সহ আঞ্চলিক যোগাযোগ আরও বাড়ানোর উপর গুরুত্ব দেন শেখ হাসিনা। দ্বিপাক্ষিক বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে যুব উন্নয়ন সহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারে 6টি সমঝোতা স্মারকে সই করেন দুদেশের প্রতিনিধিরা। দুই শীর্ষ নেতার বৈঠক নিয়ে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মাহিন্দ্রা রাজাপাকসের এ সফরের মধ্য দিয়ে দুদেশের সম্পর্ক আরও জোরদার হয়েছে। আমরা এই এমইও আগেও সই করেছিলাম, কিন্তু খুব অ্যাক্টিভেট হয় নাই। সেগুলো আমরা রিনিউয়াল করেছি। যেগুলো আমরা নবায়নকৃত হয়েছে সেইগুলো রাজাপাকসা যখন সরকারে ছিলেন তখন আমরা এই চুক্তিগুলো করেছিলাম। পরবর্তী সরকার যারা আসলেন তখন তারা এর উপরে কোনো জোর দেন নেই। এই জন্যেই এইগুলো অনেকগুলো অগ্রসর হয়। পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, শ্রীলঙ্কা জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। একই সাথে দুদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়াতে একমত দুপক্ষই। এই মুহূর্তে যদি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে সময় লাগে তাহলে আমরা পিটিএ প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্টে যেতেও রাজি আছি এবং তারা এটা অত্যন্ত আপনার গ্রহণ করেছেন। আমরা এই আমাদের বলেছি যে বাইল্যাটারাল ট্রেডের যথেষ্ট পটেনশিয়াল আছে এবং এইগুলো অর্জিত হবে যদি আমরা এই ফ্রেমওয়ার্কটা আইদার এফটিএ অর পিটিএ যদি তৈরি করি। এছাড়া রোহিঙ্গা সমস্যার সমাধানে ঢাকার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে কলম্বো। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতের প্রধানমন্ত্রীর সফরে বিরোধিতা করে দেয়া কর্মসূচিতে চিন্তিত নয় সরকার। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানিয়েছেন, নির্ধারিত দিনেই ঢাকায় আসবেন নরেন্দ্র মোদী। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই ধরনের কর্মকাণ্ড নিয়ন্ত্রণের সক্ষমতা সরকারের রয়েছে। এ সময় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরীর সমালোচনা করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, দেশে আমন্ত্রিত অতিথিদের সম্মান দেয়া নাগরিকদের নৈতিক দায়িত্ব। দুই একজন লোক আপনার এই ধরনের অভিযোগ করতে পারে, লেট দেম ডু ইট। এটা নিয়ে আমাদের খুব বড় রকমের দুশ্চিন্তার কোনো কারণ নেই। মৌলবাদীদের উত্থান নিয়ে আমরা চিন্তিত নই, কারণ বাংলাদেশের জনগণ জানে মৌলবাদীরা কিভাবে আপনার কন্ট্রোলে রাখতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী ভালো করে জানেন হাউ টু ডু ইট, এবং তাদের আপনার এই যে সংখ্যা মোটামুটি নগণ্য। কেউ বিভিন্ন রকমের প্রচারণা করছেন যাতে তিনি না আসেন, তাতে তাদের বক্তব্য, তাদের অভিমত। বা সরকার ওনাকে দাওয়াত দিয়েছে, আমরা খুব গর্বিত যে উনি আসবেন এবং সেই সাথে উইল প্রোভাইড অল দ্য প্রোটেকশন। এটাতে কোনো সন্দেহের কোনো কারণ নাই। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তি, এই লক্ষ্যকে সামনে নিয়ে তারা কিন্তু সফরটি করছেন। যারা বিভিন্ন মতামত দিচ্ছেন তাদেরকে অনুরোধ করব যে তারা যদি সত্যিকার অর্থে বাংলাদেশকে ভালোবেসে থাকেন, স্বাধীনতার সপক্ষের শক্তি হয়ে থাকেন, বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে সম্মান দিয়ে থাকেন,
তাদেরকে অবশ্যই এই অতিথিদেরকে সম্মান প্রদর্শনের জন্য প্রয়োজনীয় সহযোগিতা করতে হবে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আনুষ্ঠানিকতায় কোনো বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা হলে সমুচিত জবাব দেওয়ার জন্য আওয়ামী লীগ প্রস্তুত বলে হুঁশিয়ার করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর বাসভবনের নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন তিনি। এ সময় ওবায়দুল কাদের সুনামগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ও লুটপাটের ঘটনা পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলেও মন্তব্য করেন। কোনো আনুষ্ঠানিকতা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করলে তার সমুচিত জবাব দেওয়ার জন্য আওয়ামী লীগ প্রস্তুত। আমরা সরকারে আছি, কিন্তু রাজপথ ছাড়িনি। জলমহল নিয়ে গ্রামবাসীর সঙ্গে বিরোধের জেরে সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর করা হয়। এ ঘটনার প্রধান আসামি স্থানীয় ইউপি সদস্য শহীদুল ইসলাম স্বাধীনকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে এমন তথ্য দিয়েছে। সকালে সিলেট পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান পুলিশ সুপার খালেকুজ্জামান। এদিকে শহীদুল ইসলাম স্বাধীন যুবলীগের কেউ নন বলে দাবি করা হয়েছে সংগঠনটির পক্ষ থেকে। সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় মামলার প্রধান আসামি শহীদুল ইসলাম স্বাধীনকে শুক্রবার রাতে মৌলভীবাজারের কুলাউড়া থেকে গ্রেপ্তার করে সিলেট পিবিআই। শহীদুলকে জিজ্ঞাসাবাদে হামলায় প্ররোচনা দেওয়ার কথা স্বীকারের পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পিবিআই। শনিবার সংবাদ সম্মেলন শেষে শাল্লা থানা পুলিশের কাছে শহীদুলকে হস্তান্তর করে তারা। তার নেতৃত্বে, তার পরিকল্পনায় প্রায় 1400 থেকে 1500 লোক ওই এলাকায় আক্রমণ করে। আমাদের কাছে যতটুকু তথ্য দিয়েছে ওগুলো আমরা প্রাথমিকভাবে আমরা পেয়েছি, এগুলো যাচাই বাছাই করা হচ্ছে। এদিকে সুনামগঞ্জে আলেম ওলামাদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসনের সভা হয়। আগামী কয়েকদিন তাদের যে কোনো ধরনের সমাবেশ না করতে আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক। এছাড়া এই ধরনের হামলার ঘটনা আর যাতে পুনরাবৃত্তি না হয় এজন্য সবাইকে সজাগ থাকতে বলেছেন। এই মুহূর্তে আপাতত কোনো ইসলামিক জলসা যেন না করে পরিস্থিতি স্বাভাবিক হোক, মানুষ একটু ধৈর্য ধারণ করুক, তারপরে আপনাদের ইসলামিক জলসা হবে। এদিকে হামলার ঘটনা জড়িত থাকার কথা অস্বীকার করেছেন আলেম ওলামারা। শাল্লাহ যে অপ্রীতিকর ঘটনা ঘটছে এটার সাথে আমাদের ওলামায়ে কেরাম মোটেও সম্পৃক্ত নয়, আমি তার তীব্র নিন্দা জানাই। 57 একটি মহল তাদের পুরানো একটা বিষয় নিয়ে তার প্রতিশোধ নেওয়ার জন্য এই মুখ্যম সুযোগটা তারা কাজে লাগিয়েছে। হেফাজত নেতা মামুনুল হককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার জেরে বুধবার সকালে নোয়াগাঁও গ্রামের সংখ্যালঘুদের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। এ সময় গ্রামের প্রায় অর্ধশতাধিক বাড়ি ভাঙচুর করা হয়। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আওয়ামী লীগ সবসময় দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সুনামগঞ্জে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় তা আবারও প্রমাণ হয়েছে বলে মন্তব্য করেন তিনি। শনিবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি দাবি করেন, দেশের সংখ্যালঘুদের উপর হামলা সহ সম্পত্তি দখলে যত ঘটনা ঘটেছে তার প্রায় সবগুলোর সাথেই আওয়ামী লীগ নেতাকর্মীরা জড়িত। এ সময় বিএনপি মহাসচিব বলেন, মানুষের অধিকার রক্ষায় গণতন্ত্রের কোনো বিকল্প নেই, তাই গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। যারা সংগ্রাম করছেন, লড়াই করছেন, যখন তারা ব্যর্থ হচ্ছে প্রশাসনে, যখন তারা ব্যর্থ হচ্ছে জনগণকে নিরাপত্তা দিতে, যখন তারা ব্যর্থ হচ্ছে সম্পূর্ণভাবে সাম্প্রদায়িক সম্প্রীতিকে ঠিক রাখতে, ঠিক তখন তারা এই সমস্ত ঘটনাগুলো ঘটায় এবং সে বিএনপিকে দায়ী করার চেষ্টা করে। এই সাম্প্রদায়িক যে সম্প্রীতি সব সময় বিনষ্ট হয়েছে আওয়ামী লীগের আমলে। দেশে করোনায় আরও 26 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 19 এবং নারী 7 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 8,668 জনের। 219টি ল্যাবে 24 ঘন্টায় 19,900 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,868 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 9.39%। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,68,706 জনে। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 1,577 জন। এ নিয়ে মোট সুস্থ 5,20,718 জন। করোনায় আক্রান্ত হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম ও
MIS এর পরিচালক মিজানুর রহমান। তারা দুজনই নিজ বাসভবনে আইসোলেশনে আছেন। অধিদপ্তর থেকে জানা গেছে, উপসর্গ দেখা দেয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও MIS এর পরিচালক করোনা পরীক্ষা করান। দুদিন আগে তাদের করোনা শনাক্ত হয়। এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের প্রায় 8 থেকে 10 জন কর্মকর্তা কর্মচারী করোনায় আক্রান্ত হন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম ও MIS এর পরিচালক মিজানুর রহমান তাদের সংস্পর্শে ছিলেন। বাসস্থানের বাইরে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হলেও অধিকাংশ মানুষই তা মানছেন না। মাস্ক ছাড়া বাইরে না যেতে প্রজ্ঞাপন দেওয়া সহ নানা মাধ্যমে প্রচার চালানো হলেও তাতে কাজ হচ্ছে না। মাস্ক না পরলে জেল জরিমানার ঘোষণা দেওয়া হলেও মাঠ পর্যায়ে এর প্রয়োগ সীমিত। এমন পরিস্থিতিতে মাস্ক ব্যবহারে অনীহার সাথে বাড়ছে করোনার সংক্রমণ। গত বছরের ডিসেম্বরের পর করোনা সংক্রমণের মাত্রা ধীরে ধীরে কমতে থাকলেও চলতি মার্চের শুরু থেকে আবারও তা বাড়ছে উদ্বেগজনক হারে। এরপর কোভিড সংক্রমণ রোধে কাঁচাবাজার, পাবলিক ট্রান্সপোর্টে যে কোনো ধরনের জনসমাগম সীমিত করা সহ 12 দফা সুপারিশ করে স্বাস্থ্য অধিদপ্তর। পাশাপাশি আবারও বাধ্যতামূলক করা হয় মাস্ক পরা। তবে এসবের বালাই নেই রাজধানীর কাঁচাবাজারগুলোতে। একই সাথে সামাজিক দূরত্বের বিষয়টিতেও নেই কারো ভ্রুক্ষেপ। কিন্তু কেন মাস্ক পরা ও স্বাস্থ্যবিধির বিষয়ে উদাসীন? জবাবে এক একজনের এক এক রকম অজুহাত। পরা উচিত ছিল, কিন্তু মাস্কটা ওই পড়ে গেছে, মোটরসাইকেল আছে তো পড়ে গেছে। না, মাস্ক আছে, পকেটে আছে। মাছ লাগাই মাছ লাগাম, কেমন বস্তাটা টানছি, এমন মনে মাছ টাছ লাগাম। সবজি, মাছ, মুদি, ফল বিক্রেতা সহ অধিকাংশ দোকানদারের মুখেই নেই মাস্ক। অনেক ক্রেতাও আসছেন মাস্ক ছাড়া। এদিকে কেউ কেউ আবার মাস্ক পরলেও তা নেই সঠিক স্থানে। ফলে ব্যবসায়ী পরিচিত কাস্টমার না করতে তো পারি না, অনেকে পরে আসে অনেকে পরে আসে না। আমরা পরি অন্য সময় খুলে রাখি। শরবত খাইছিলাম, এই কারণে মাস্কটা খুলে রাখছি। এই জায়গায় মাস্কটা আমরা এই যে জায়গায় এই মাস্কটা পরে নাই যে কাজ আছে তো ওই চা খাইছি তো এই কারণে ভুলে গেছি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ মানুষকে যদি স্বাস্থ্যবিধি মানানো না যায় তাহলে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে করোনা পরিস্থিতি। মানুষের মধ্যে অপ্রয়োজনীয় আত্মবিশ্বাস, আমি যেটাকে বলবো, যেটা খুবই ক্ষতিকারক। এই যে ওভার কনফিডেন্স, এই ওভার কনফিডেন্সের জন্যে তারা আজকে মাস্ক পরিহার করছেন, প্লাস স্বাস্থ্যবিধি মানছেন না। এই দুটোর কারণে কোভিড সিচুয়েশন কিন্তু কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। চিকিৎসকরা আরও বলছেন, টিকা নেওয়ার পরও ব্যবহার করতে হবে মাস্ক, তা না হলে কার্যকারিতা থাকবে না ভ্যাকসিনের। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মশক নিধনে বড় বিপর্যয়ের মুখে ঢাকা উত্তর সিটি। 8 দিনের ক্র্যাশ কর্মসূচিতে নষ্ট হয়ে গেছে বেশিরভাগ ওষুধ ছিটানোর মেশিন, চুরি হয়ে গেছে যন্ত্রাংশ। এতে অনেক ওয়ার্ডে ওষুধই ছিটানো যাচ্ছে না। এ বিষয়ে ঢাকা উত্তরের মেয়র বলছেন, মেশিনগুলো কি কারণে নষ্ট হলো তা খতিয়ে দেখার পাশাপাশি দ্রুত মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে। কিউলেক্স মশা নিধনে ঢাকা উত্তরে অঞ্চলভিত্তিক ক্র্যাশ কর্মসূচি শেষ হয়েছে মঙ্গলবার। 24 নম্বর ওয়ার্ড থেকে এ কর্মসূচিতে পাঠানো ওষুধ ছিটানোর 23টি মেশিন ফেরত এসেছে শনিবার। মশক কর্মীরা বলছেন, 10টি ফগার মেশিনের 9টি নষ্ট, আর লার্ভিসাইডিংয়ের 13টি হ্যান্ড মেশিনের সবকটি এখন অকেজো। চুরি হয়ে গেছে মেশিনের যন্ত্রাংশ। এতে পুরো ওয়ার্ডে এখন মশার ওষুধ ছিটানো বন্ধ। এই নষ্ট মেশিনটা আমরা কাজ করবো কেন? এটা তো ওষুধটা আমরা স্প্রে করবো, স্প্রেটাই যদি নষ্ট হয় কাজটা করবো কিভাবে? আমরা যে ফকিং মেশিন করবো, ফকিং মেশিনের প্লাগ নাই, তারপরে আপনার ফকিং মেশিনের আপনার মুখাগুলা নাই, থান নাই, মানে বিভিন্ন ধরনের সমস্যা। ব্যাটারি থাকে না। ডিএনসিসির আরেক ওয়ার্ড 31। এখান থেকে পাঠানো 9টি ফগার মেশিনের 2টির হদিস মিলছে না। ফেরত আসা 7টি নষ্ট, অকেজো 12টি লার্ভিসাইডিংয়ের হ্যান্ড মেশিন। মেশিন একটা চলে না, লজার নাই, পরে অপটেনই সব খুলে দিয়ে খোলা, সব কিছু চলে না, সবই অবস্থা খুব খারাপ। ডিএনসিসির তথ্য বলছে 54টি ওয়ার্ডে ওষুধ ছিটানোর মেশিন 1550। কতগুলো নষ্ট হয়েছে সেই তালিকা করছে ডিএনসিসি। বেশ কয়েকটি ওয়ার্ডে খোঁজ নিয়ে জানা গেছে সেখানকার 70 থেকে 95% মেশিন এখন অকেজো। ওয়ার্ডগুলো থেকে বলা হচ্ছে, অঞ্চলগুলোতে যখন মেশিন পাঠানো হয় প্রতিটি মেশিনই ভালো ছিল, কিন্তু ক্র্যাশ কর্মসূচি শেষ করে দেখা যাচ্ছে কোনো ওয়ার্ডের মেশিনই ভালো নেই এবং যন্ত্রাংশ হারিয়ে গিয়েছে। যদি কোনো ওয়ার্ডের যন্ত্রাংশই খুঁজে না পাওয়া যায় তাহলে এখন প্রশ্ন, এই যন্ত্রাংশগুলো গেল কোথায়? ক্র্যাশ কর্মসূচিতে বিভিন্ন ঠিকাদারের মাধ্যমে লোকবল নিয়োগ দেওয়া হয়েছিল।
ধারণা করা হচ্ছে অদক্ষ শ্রমিকের কারণে মেশিন নষ্ট হয়েছে। পরবর্তী যে কার্যক্রম করবো এটা ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম করব, কারণ মেশিন একখান থেকে আরেকখানে নিতে গেলে মেশিনেরও কিন্তু একটা আছে, হ্যান্ডেলিংয়ের ব্যাপার আছে। বাট ডেফিনেটলি অলরেডি আমরা বলে দেওয়া হয়েছে আমার সিওকে যে মেশিনগুলোকে আপনারা কারেকশন করে আবার ঠিক করে নিন। এটা অবশ্যই আমাদের 2টা দিন লাগবে। মেশিন নষ্ট থাকায় উত্তর ঢাকায় মশার উপদ্রব ব্যাপকভাবে বৃদ্ধির আশঙ্কা এলাকাবাসীর। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে 2019 সালের তুলনায় 2020 সালে বায়ু দূষণ বেড়েছে 10.2 ভাগ, যা সহনীয় মাত্রার চেয়ে 5.2 গুণ বেশি। শহরের 70টি স্থানে জরিপ চালিয়ে আজ এই প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন, বাপা ও স্টামফোর্ড বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপস। দূষণ রোধে নির্মল বায়ু আইন পাশের দাবি জানিয়েছেন নগর পরিকল্পনাবিদরা। বায়ু দূষণের দিক দিয়ে 2019 ও 20 সালে বিশ্বের শীর্ষে বাংলাদেশ, আর দূষণের দিক দিয়ে শহরগুলোর মধ্যে দ্বিতীয় মেগাসিটি ঢাকা। এমন প্রেক্ষাপটে 2020 সালে ঢাকার 70টি পয়েন্টে বায়ু দূষণের মাত্রা ও কারণ অনুসন্ধানে জরিপ চালায় 2টি প্রতিষ্ঠান। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে দাবি করা হয়, অপরিকল্পিত ও অনিয়ন্ত্রিত রাস্তা খোঁড়াখুড়ির কারণে সবচেয়ে বেশি 30% বায়ু দূষণ হয়। এরপরই ইট ভাটা ও শিল্প কারখানার কারণে 29%, আর 15% বায়ু দূষণ যানবাহনের কালো ধোঁয়া থেকে। প্রতিবেদনে বলা হয়, ঢাকায় প্রতি ঘনমিটারে ধূলিকণা পরিমাণ ছিল 335.4 মিলিগ্রাম, যা স্বাভাবিক মাত্রার চেয়ে 5 গুণেরও বেশি। বায়ু দূষণ রোধে 2 থেকে 3 ঘন্টা পরপর পানি ছিটানো সহ বেশ কিছু সুপারিশ করে গবেষণা প্রতিষ্ঠানগুলো। এর জন্য নির্মাণ সামগ্রী পরিবহনকারী যে যানবাহন আছে সেগুলো রাত্রিবেলা শহরের ভিতর দিয়ে দ্রুত গতিতে চলাচল করে, এবং রাত্রিবেলা কিন্তু এই যে বললাম যে ঝাড়ু দেওয়া হয়, এইসব কারণে কিন্তু রাত্রিবেলা প্রচুর পরিমাণ ধুলা দূষণ বা বায়ু দূষণ লক্ষ্য করা যায়। বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে শক্তিশালী করার পাশাপাশি পরিকল্পনা বাস্তবায়ন না হওয়ার কারণ বের করার দাবি জানান নগর পরিকল্পনাবিদরা। কোন মহলের কারণে এইরকম একটি গুরুত্বপূর্ণ অ্যাক্টকে গলায় পাড়া দিয়ে দাবিয়ে রাখা হয়েছে এটা আমরা বুঝতে চাই। বরং ক্লিন এয়ার প্রকল্পের নামে কোটি কোটি টাকা খরচ করা হয়েছে ফুটওভার ব্রিজ বানানোর কাজে। প্রতিবেদনের তথ্য মতে ঢাকার সবচেয়ে বেশি দূষিত এলাকা পুরান ঢাকা, কম দূষণ মোহাম্মদপুর, পল্লবী ও ক্যান্টনমেন্ট এলাকায়, আর আশঙ্কাজনক হারে বায়ু দূষণ বাড়ছে ধানমন্ডি, গুলশান, বনানী ও বাড্ডায়। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সড়ক দুর্ঘটনায় বগুড়া, চট্টগ্রাম এবং দিনাজপুরে মারা গেছেন 7 জন, আহত হয়েছেন অন্তত 13 জন। বগুড়ায় 2 বাসের সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন আরও 2 জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 4 জনে। পুলিশ জানায়, রংপুর থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সৃষ্টি পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সৃষ্টি পরিবহনের চালক রওশন আলী ও সুপারভাইজার মাসুদুর রহমান মারা যান। আহত 6 জন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে সকালে চট্টগ্রাম কক্সবাজার সড়কের রাজঘাটা এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় মারা গেছেন মোটরসাইকেল আরোহী ওবায়দুল ও নোমান। মাইক্রোবাসটি জব্দ করলেও পালিয়েছে চালক। এছাড়া দিনাজপুর পঞ্চগড় সড়কের রানীগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় মারা গেছেন এক বাইসাইকেল আরোহী। ফরিদপুরের ভাঙ্গায় মধুমতি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নসিমনের 2 আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। নিহতরা হলেন মাদারীপুরের আনন্দবাজার গ্রামের রফিক ফরাজি ও একই গ্রামের সোহেল মিয়া। স্টেশনের ম্যানেজার মোহাম্মদ শাহজাহান জানান, বিকালে রাজশাহী থেকে মধুমতি এক্সপ্রেসটি ভাঙ্গা স্টেশনের দিকে আসছিল। স্টেশনের 1 কিলোমিটার আগে জান্দি ক্রসিংয়ে নসিমনটি ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। তিনি জানান, ওই রেল ক্রসিংয়ে পথচারী ও চালকদের নিজ দায়িত্বে পারাপারের নির্দেশনার সাইনবোর্ড দেওয়া আছে, কিন্তু তারা ওই ঘোষণা না মেনেই রেল লাইনে উঠে এলে ঘটে দুর্ঘটনা। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে সুর ও নির্বাহী পরিচালক শাহ আলমের অবৈধ সম্পদের খোঁজ নেবে দুর্নীতি দমন কমিশন দুদক। পি.কে হালদারের দুর্নীতির অভিযোগ সংশ্লিষ্টতায় সম্প্রতি তাদের নাম এসেছে। এর আগে একই অভিযোগে কেন তাদের গ্রেপ্তার করা হয়নি তা নিয়ে উষ্মা প্রকাশ করে হাইকোর্ট।
2014 থেকে 2018 সাল পর্যন্ত আর্থিক খাত থেকে প্রায় 15,000 কোটি টাকা আত্মসাৎ করে পিকে হালদার চক্র। প্রাথমিকভাবে এই চক্রের 62 জনকে চিহ্নিত করে দুর্নীতি দমন কমিশন দুদক। এরই ধারাবাহিকতায় গ্রেপ্তার হন ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হক। পরে পিকে হালদারের অর্থ আত্মসাতের বিষয়ে রাশেদের জবানবন্দিতে উঠে আসে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর ও নির্বাহী পরিচালক শাহ আলমের নাম। তবে নথিপত্রে পিকে হালদারের দুর্নীতি সংশ্লিষ্টতায় কেন্দ্রীয় ব্যাংকের নিরীক্ষণ বিভাগের 10 জনের নাম পাওয়া গেছে। কিভাবে উনি এত টাকা নিয়ে গেল উইদাউট অ্যাপ্রুভাল অফ দি বাংলাদেশ ব্যাংক? অবভিয়াসলি বাংলাদেশ ব্যাংক তার দায় দায়িত্ব এড়াতে পারে না। এখন দায় দায়িত্ব এড়াতে পারে না কিছু কর্মকর্তার কারণে এই ঘটনাটি ঘটেছে। এখন কারা কারা জড়িত এই বিষয়টি খতিয়ে দেখছে। দুর্নীতির অভিযোগ আসায় এসকে সুর ও শাহ আলম পরিবারের সম্পদের হিসেব নেবে দুদক। তবে এ বিষয়ে এখনই গণমাধ্যমকে কিছু বলতে রাজি নয় সংস্থাটি। পিকে হালদারের সহযোগী এই যাবৎ প্রাপ্ত 33 জন, তাদেরও অবৈধ সম্পদ অর্জনের ব্যাপারে নোটিশ জারি করা হয়েছে। আশা করা যায় যে সেই সম্পদ বিবরণী পাওয়ার পরে এই সমস্যার গভীরে পৌঁছা সম্ভব হবে। পিকে হালদারের দুর্নীতি সংশ্লিষ্টতার অভিযোগে এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন 10 জন, যাদের মধ্যে 5 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অমর একুশে বইমেলার তৃতীয় দিনে কিছুটা বেড়েছে দর্শনার্থীর সংখ্যা। শনিবার সকাল থেকে স্বাস্থ্যবিধি মেনেই লেখক পাঠক দর্শনার্থীদের মেলায় আসতে দেখা যায়। তবে ছুটির দিন হওয়ায় অনেকে আসেন পরিবারের ছোট সদস্যদের নিয়ে। স্বাস্থ্যবিধি নিশ্চিতে মেলার প্রবেশপথে ছিল কড়াকড়ি। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার তৃতীয় দিনে গেট খোলা হয় সকাল 11টায়। প্রবেশ পথে তেমন ভিড় না থাকলেও ছিল স্বাস্থ্যবিধি অনুসরণে কড়াকড়ি। হাত স্যানিটাইজেশনের পরই মেলায় ঢুকতে পারছেন দর্শনার্থীরা। ছুটির দিনে সকালে অনেকে এসেছেন পরিবারের ছোট সদস্যদের নিয়ে। এবার করোনা সতর্কতায় বিশেষ শিশুপ্রহর না থাকলেও পছন্দের বই কেনার আগ্রহ কমেনি শিশুদের। ঢুকার মুখে দেখলাম যে হ্যান্ড স্যানিটাইজ করা হচ্ছে এবং টেম্পারেচার মেজার করেছে। এদিক দিয়ে স্বাস্থ্যবিধি মোটামুটি এবং মাস্কেরও ব্যবস্থা আছে, সুতরাং স্বাস্থ্যবিধির ক্ষেত্রে ঠিক আছে। আমার কমিক্স আর সায়েন্স ফিকশন বইগুলো পছন্দ, যেমন লাইলি, বাবু, বেসিক্যালি এসব বই আমি অনেক পছন্দ করি এবং এসব সিরিজের জন্য আমি প্রত্যেক বছর অপেক্ষা করি এবং বইমেলায় এগুলোর জন্য আসি। আর সায়েন্স ফিকশনের মধ্যে আমার কাছে মোস্তাক আহমেদটাই বেশি ভালো লাগে। যে সায়েন্স সম্পর্কে বই আমি অনেক ভালোবাসি, আমার ভালো লাগে পড়তে। এবারও প্রথম দিন থেকেই নানা বিষয়ে নতুন বই আসছে মেলায়। সময়ের সঙ্গে বেচাকেনাও বাড়ার আশা বিক্রেতাদের। মেলা শুরুতে তো আপনার আস্তে আস্তে বাড়বে, মেলার পরিবেশ আস্তে আস্তে ভালো হবে আর আপনার বেচাকেনাও আস্তে আস্তে ভালো হবে। আসলে বই মেলাটাই হচ্ছে অসময়, সেই অনুপাতে আসলে আশারও ওরকম হচ্ছে না। যেমন প্রথম দিন যখন উদ্বোধন হয়েছে তখন পূর্বের তুলনায় পূর্বের মতো এরকম পাঠক আসে নাই। এদিকে এখনো মেলার বিভিন্ন অংশে স্টল তৈরির কাজ চলছে। দ্রুতই সব গুছিয়ে পাঠকদের হাতে নতুন বই তুলে দেওয়ার আশা এসব স্টলের কর্মীদের। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার খেলার খবর, শুরুতেই জানাবো শিরোনাম। ব্যাটিং ব্যর্থতায় ডানে ডিনে বড় হার বাংলাদেশের। বড় ইনিংসের জন্য টপ অর্ডারের প্রতি তামিমের তাগিদ। তারুণ্যের শক্তিতে নেপালে শিরোপা জিততে চান জামাল ভুঁইয়া। ভারত থেকে ফিরেই ফিটনেস মিশনে বাংলাদেশ অধিনায়ক। নিউজিল্যান্ডে ব্যাটিং ব্যর্থতায় বড় হার বাংলাদেশের। সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের জয় 8 উইকেটে। ব্ল্যাক ক্যাপস পেসারদের সামনে কোনো প্রতিরোধ করতে পারেনি বাংলাদেশ টপ অর্ডার। 30-এর অঙ্ক ছুঁতে পারেনি কোনো টাইগার ব্যাটসম্যান। বাংলাদেশের 131 রান টপকাতে মাত্র 21 ওভার 2 বল লেগেছে নিউজিল্যান্ডের। ডানে ডিনে কন্ডিশন জুজুতেই কাবু বাংলাদেশ। নইলে 19 রানে অপরাজিত ব্যাটসম্যান কেন এভাবে আউট হবেন? তবে লিটনের আগেই বাংলাদেশের ব্যাটিংয়ে দর্শক সারিতে জায়গা তামিম আর সৌম্যর। সেই সঙ্গে 42 রানে 3 উইকেট হারিয়ে চাপে টাইগাররা। তবে উইকেটে থিতু হওয়ার আভাস দিয়েছিলেন মুশফিক মিঠুন। প্রচুর ডট বল খেলে উইকেট না খোয়ানোর লড়াই চলছিল। তারপরও ভুল ব্যাটিং অ্যাপ্রোচে মাত্র 23-এই কাটা পড়েন মুশি। আর 9 রানে দুর্ভাগ্যজনক রান আউটের শিকার মিঠুন।
এরপর দুই স্পিনিং অলরাউন্ডার মিরাজ আর মাহিদি বধ হন কিউই স্পিনার স্যান্টনারের ঘূর্ণিতে। দারুণ এক ছক্কায় মাহিদি শুরু করেছিলেন বটে, তবে তার আগ্রাসী ব্যাটিং একেবারেই দীর্ঘ হয়নি। শেষ দিকে তাসকিনকে সঙ্গে নিয়ে মাহমুদুল্লাহ লড়াইও বেশিক্ষণ টেকেনি। ২৭ রানে মাহমুদুল্লাহ ফিরলে দ্রুত গুটিয়ে যায় টাইগারদের ইনিংস। ৪ উইকেট নিয়ে কিউইদের সেরা বোলার ট্রেন্ট বোল্ট। ১৩২ রানের সহজ টার্গেটে নির্ভর ও আক্রমণাত্মক ব্যাটিং নিউজিল্যান্ডের। গাপটিলের ঝড়ো ইনিংস থামে তাসকিনের বলে। আরেক ওপেনার নিকোলস ৪৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। প্রায় ৩০ ওভার হাতে রেখে ৮ উইকেটে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। এই রাজস্বিক জয় সিরিজে টাইগারদের সম্ভাবনাকে শঙ্কার মুখে ফেলেছে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ব্যাটসম্যানদের দায়িত্ব জ্ঞানহীন শটেই হয়েছে সর্বনাশ। অসহায় আত্মসমর্পণের পর অধিনায়ক তামিম ইকবালের উপলব্ধি, জিততে হলে খেলতে হবে বড় ইনিংস, সেই কাজটা করতে হবে টপ অর্ডারের কাউকেই। অন্যদিকে পেসার তাসকিন আহমেদ বলেছেন, এত কম পুঁজির পর আর খুব বেশি সুযোগ থাকে না বোলারদের জন্য। ম্যাচের প্রথম বলে বোল্টের এমন মায়াবী সুইং, এ যাত্রায় তামিম একটুর জন্য রক্ষা পেলেও ভয়ঙ্কর কিছুর পূর্বাভাস পাওয়া যায় তখনই। ম্যাচ জুড়েই সেই দাপট থেকেছে কিউই বোলারদের। আরও একবার টাইগারদের ব্যাটিং সামর্থ্য কাঠগড়ায়। অধিনায়ক নিজেও দায়ী। টপ অর্ডারকে দায়িত্ব নেওয়ার তাগিদ তামিমের, নইলে সিরিজে ফেরা কঠিন হয়ে যাবে। সকালে ব্যাটিং করাটা ডিফিকাল্ট ছিল, সিম হচ্ছিল, সুইং হচ্ছিল, বাট আমার কাছে মনে হয় যে আমাদের ডিসমিসেলসগুলো যদি দেখেন, এখানে অলমোস্ট ৩-৪টা ডিসমিসেল ওয়ার ভেরি সফট ডিসমিসেলস, যেগুলো আমরা এক্সপেক্ট করি না। সম্মুখে ৭ নম্বরের জন্য প্রস্তুত করা হচ্ছিল, হঠাৎ করে আবারও ৩ এনে বসিয়ে রাখা হয়েছে শান্তকে। অতীতেও এমন সিদ্ধান্তহীনতা বাংলাদেশ ক্রিকেটে বিপদ ডেকে এনেছে। যে টিমটা খেলেছি, এই টিমটা যদি আপনারা কম্বিনেশন দেখেন, আমাদের 6th বলার কেউ ছিল না। রিয়াদ ভাইয়ের ব্যাক ইঞ্জুরির কারণে উনি বোলিং করতে পারছেন না, হয়তো বা উনি পুরো সিরিজে বোলিং করতে পারবে না। তো আমাদের 6th বোলিং অপশনই ছিল সৌম্য। এত কম রানের পুঁজিতে কিছুই করার থাকে না বোলারদের। পেস বান্ধব কন্ডিশনে তাই পেসারদের পরীক্ষা দেওয়ার সুযোগ হয়নি ঠিকঠাক। রান অনেক কম হয়ে গেছে। এই রান নিয়ে বোলাররা তেমন কিছুই করতে পারবে না। ওদের বোলাররা সবসময় ভয়ঙ্কর। ব্যাটসম্যানরা শুরুটা ভালো করতে পারেনি। এখনো 2 ম্যাচ বাকি, আশা করি সেরাটা দিয়ে ভালো কিছু করতে পারবো। কঠিন বাস্তবতায় ঘুরে দাঁড়ানো কঠিন, তবে অসম্ভব নয়। ক্রাইস্টচার্চে দ্বিতীয় ওয়ানডে 23 মার্চ। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হেড কোচ জেমিডে আস্থা রেখেছিলেন, অধিনায়কও ব্যতিক্রম নন। নেপাল ও কিরগিজস্তানের বিপক্ষে দারুণ কিছু সম্ভব যদি তরুণরা জ্বলে ওঠে। ভারত থেকে দেশে ফিরেই ফিটনেস মিশনে জামাল ভুঁইয়া পরদিনই যোগ দিয়েছেন অনুশীলনে। 22 মার্চ নেপালে দলের সাথে যোগ দিয়ে পরদিন কিরগিজস্তানের বিপক্ষে খেলবেন বাংলাদেশ অধিনায়ক। কলকাতা মোহামেডানের অধিনায়কত্ব শেষে এবার জাতীয় দলের দায়িত্ব পালনে প্রস্তুত জামাল ভুঁইয়া। ঢাকা নামার পরদিনই নিজ ক্লাব সাইফ স্পোর্টিংয়ের জার্সি গায়ে চাপিয়ে ফিট থাকার চেষ্টা। বাংলাদেশ অধিনায়ককে উষ্ণ অভ্যর্থনা জানাতে অনুশীলন শেষে কেক কাটার আয়োজনও ছিল। 22 মার্চ নেপালে দলের সাথে যোগ দিবেন JB6। বেশি ক্যাম্প দরকার নয়, কারণ এভরি 5 ডে খেলা ছিল। সো আমি আশা করি আর মনে করি দ্যাট সবাই ফিট আছে, একটা টিম স্ট্রং আছে, নতুন প্লেয়ার দেখলাম আসছে। জেমি সিলেক্ট করছে কারণ এক রিজন, ওরা পারফর্ম করছে, এই জন্য ওরা আসছে ন্যাশনাল টিম। সো ঘরোয়া ফুটবলের গণ্ডি পেরিয়ে ঐতিহ্যবাহী কলকাতা মোহামেডানের অধিনায়কত্বের দায়িত্ব সফলভাবেই শেষ করেছেন। শুরুতে মানিয়ে নিতে কষ্ট হলেও নতুন বাঙালি কোচের অধীনে দারুণ সময় পার করেছেন বাংলাদেশ অধিনায়ক। আমি একবার প্র্যাকটিস করছি, তারপরে আমি একদম খেলা শুরু করছি। সো বিগিনিং টাফ ছিল, বাট 1 মাস পর আমি আস্তে আস্তে ফিটনেস রিগেইন করছি। নতুন কোচ আসছে, লোকাল কোচ, বেঙ্গালি কোচ। উনি মানে অনেক সব কিছু চেঞ্জ করছে, আর টিম মানে একদম চেঞ্জ হয়ে গেছে। কলকাতার ফুটবল ফ্যানদের দেখে অবাক হয়েছেন, জানিয়েছেন মিস করবেন পার্শ্ববর্তী দেশের সতীর্থদের। যে সময় আমরা জিতবে, যে সময় সবাই খুশি, আর যে সময় আমরা হারবে, এই সময় মারামারি চলে, একদম মারামারি। সো মানে এটা জাস্ট একটা স্পিরিট, মানে ওরা এত লাইক করে, এত ফুটবল লাভ করে, এটা
এখন করি না, বাট অবভিয়াসলি 1-2 মাস পর মিস করব। নেপালে চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য ফুটবল দলের, একটা শিরোপা বড্ড বেশি দরকার বাংলাদেশের। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টোকিও অলিম্পিক শুরুর ঠিক 4 মাস আগে দুঃসংবাদ দর্শক সমর্থকদের জন্য। বিদেশি দর্শক ছাড়াই আসন্ন গ্রীষ্মকালীন অলিম্পিক ও প্যারা অলিম্পিক আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার ও আয়োজক কমিটি। জাপানে কোভিড-19 সংক্রমণের হার হঠাৎ বেড়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত জানিয়েছেন আয়োজকেরা। আসর মাথায় রেখে ইতোমধ্যেই 10 লাখ টিকিট বিক্রি হয়েছে বিদেশি দর্শকদের কাছে। সেই অর্থ দ্রুত ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি জানিয়েছেন আয়োজকেরা। করোনা মহামারীর কারণে 1 বছর পেছানো হয় 2020 অলিম্পিক। চলতি বছরের 23 জুলাই শুরু হবার কথা এই আয়োজনের। এ ছিল খেলার খবরে। এবার অন্যান্য প্রসঙ্গ। মুন্সিগঞ্জের রঘুরামপুর ও নাটেশ্বরে প্রত্নতাত্ত্বিক খনন চলছে 10 বছর ধরে। বিভিন্ন সময় পাওয়া গেছে নানা নিদর্শন, তবে এবার সন্ধান মিলল 8 কোণ আকৃতির 2টি বড় স্তূপের, যার সঙ্গে পাওয়া গেছে স্মারক কুঠুরি, সুরক্ষা প্রাচীরের অংশবিশেষ ও নকশা করা ইট। দেশে এমন নিদর্শন আবিষ্কার এটিই প্রথম বলে জানিয়েছেন গবেষকরা। আর এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত 10 দিনের অনুষ্ঠানের চতুর্থ দিন ছিল আজ। চতুর্থ দিনের থিম তারুণ্যের আলোক শিক্ষা। পরিবেশনার পরপরই হয় মুজিব চিরন্তন থিমের উপর টাইটেল অ্যানিমেশন ভিডিও পরিবেশনা। আলোচনা পর্ব সঞ্চালনা করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আলোচনায় বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের নানা দিক তুলে ধরেন শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। পরে পরিবেশিত হয় বঙ্গবন্ধুর পছন্দের গান, থিমেটিক কোরিওগ্রাফি। প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের 8ম মৃত্যুবার্ষিকীতে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মৃতিচারণ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সকালে রাজধানী বনানীতে তার সমাধিতে শ্রদ্ধা জানায় দলীয় নেতাকর্মীরা। দুপুরে জাতীয় প্রেসক্লাবে জিল্লুর রহমান স্মরণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তারা তার অবদান তুলে ধরেন। পরে আত্মার মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়। এদিকে বিকালে সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন ছেলে নাজমুল হাসান পাপন সহ পরিবারের সদস্যরা। জিল্লুর রহমানের জন্মস্থান কিশোরগঞ্জের ভৈরবেও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া জিল্লুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় দলীয় নেতাকর্মীরা। 2013 সালের এই দিনে বার্ধক্যজনিত কারণে সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান তিনি। দোকান কর্মচারী থেকে স্বর্ণ চোরা কারবারি, তারপর প্লট বাণিজ্যে বিপুল বিত্তের মালিক মনির হোসেন ওরফে গোল্ডেন মনির। 11 বছরে তার ব্যাংক অ্যাকাউন্টে হয়েছে 1000 কোটি টাকার লেনদেন। ব্যাংকে জব্দ হওয়া 192 কোটি টাকা ছাড়াও মনিরের প্রায় 300 কোটি টাকার সম্পদের খোঁজ পেয়েছে সিআইডি। এসব ঘটনার সংশ্লিষ্টতায় কাউন্সিলর, উপজেলা চেয়ারম্যান সহ আরও 8 থেকে 10 জনের বিরুদ্ধে তদন্ত করছে সংস্থাটি। রাজধানীর মেরুলবাড্ডায় গোল্ডেন মনিরের বাসায় গত বছরের নভেম্বরে অভিযান চালায় র্যাব। মাদক ও অবৈধ অস্ত্রসহ গ্রেপ্তার করা হয় মনিরকে। মনিরের মানি লন্ডারিং এর তথ্য পেয়ে চলতি বছরের জানুয়ারিতে অনুসন্ধানে নামে সিআইডি। তথ্য চাওয়া হয় বাংলাদেশ ব্যাংক সহ 18টি সংস্থার কাছে। ইতোমধ্যে বেশ কিছু তথ্য এসে পৌঁছেছে সিআইডির কাছে। সংস্থাটি জানিয়েছে 2009 সাল থেকে মনির ও তার প্রতিষ্ঠানের নামে 13টি ব্যাংকের 129 অ্যাকাউন্টে 1002 কোটি টাকার লেনদেন হয়েছে। মনিরের মালিকানাধীন 6টি প্রতিষ্ঠানের জন্য এত বড় লেনদেন অস্বাভাবিক বলছে সিআইডি। এত টাকা জমা থাকার এইসব ব্যবসা প্রতিষ্ঠান থেকে হওয়াটা খুব স্বাভাবিক বলে আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে না। হাওয়েভার আমরা বিস্তারিত ইনকোয়ারি করে এবং ওনার কাছ থেকে বক্তব্য পাওয়ার পর আমরা এগুলি বিশ্লেষণ করে তারপরে আমরা সিদ্ধান্তে আসব। মনিরের ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে আছে উত্তরা 13 নম্বর সেক্টরের গ্র্যান্ড জমজম টাওয়ার, 11 নম্বর সেক্টরের 90 কাঠার উপর প্রস্তাবিত আল সাফা টাওয়ার, অটো কার সিলেকশন, গালফ অটো, মনির বিল্ডার্স ও স্বদেশ প্রপার্টিজ। এছাড়াও বাড্ডা ডিআইটি প্রজেক্টে 37টি প্লট,
পূর্বাচলে একাধিক প্লট এবং উত্তরার নলভোগে ও নবাবগঞ্জে মনিরের জমির খোঁজ মিলেছে সিআইডির অনুসন্ধানে। গেটে জিজ্ঞাসাবাদ করব, জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে চাইব, প্লাস লিখিত আমরা চেয়েছি ওনার কাছে, কিন্তু এখন আমরা পাচ্ছি না। এটা পেলে আমরা আশা করছি অল্প দিনের মধ্যে আমরা ইনকোয়ারিটা শেষ করে ফেলে ইনকোয়ারির মেরিট অনুযায়ী আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। মনিরের সাথে সংশ্লিষ্টতায় ঢাকা উত্তর সিটি কাউন্সিলর মোহাম্মদ শফিকুল শফিক ও সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। এছাড়া আরও 8 থেকে 10 জনের বিষয়ে অনুসন্ধান চলছে। এ বিষয়ে একাধিকবার যোগাযোগ করা হলেও কথা বলতে রাজি হননি উক্ত কাউন্সিলর ও চেয়ারম্যান। হ্যাঁ, একটু পরে ভাই ফোন দিতেছি, ভাই পরে একটু কথা বলতেছি। আমি শুনতে পাচ্ছি, আমি এখন শুনতে পাচ্ছি। আমি তো ক্লিয়ার না। হ্যালো। অনুসন্ধান শেষ করে এ মাসেই মনির ও তার সহযোগীদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করবে সিআইডি। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের 80% মানুষই দাঁতের সমস্যায় ভুগছেন, আর তাদের প্রায় 90 ভাগেরই ক্ষয়রোগ। সচেতনতা বাড়লেও কমছে না দাঁতের রোগ। তাই দিনে 2 বার ব্রাশ করার পাশাপাশি বছরে অন্তত 2 বার দাঁত পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের। মানুষের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ দাঁত। নিয়মিত যত্ন না নেয়ায় দেশের বেশিরভাগ মানুষই দাঁতের সমস্যায় আক্রান্ত। বাংলাদেশ ডেন্টাল সোসাইটি বলছে, বয়সের তারতম্য অনুযায়ী রোগের ভিন্নতা থাকলেও তা দিন দিন বাড়ছে, বিশেষ করে দাঁতের ক্ষয়রোগ ও সেন্সিটিভিটি। সাউথ এশিয়াতে মুখের ক্যান্সারের প্রকোপ বেশি, এর মধ্যে এটির পরিসংখ্যান বাংলাদেশে বেশি, কারণ বাংলাদেশের মানুষ পান, চুন, সুপারি, খৈনি, গুল এইসব খায়, অ্যালকোহলিক আছে, ধূমপান করে, এইসব কারণে আপনার তত্ত্বগত কারণ এগুলো মুখের ক্যান্সারের। প্রতিদিন অন্তত 2 বার দাঁত ব্রাশ করার পাশাপাশি বছরে অন্তত 2 বার স্বীকৃত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। আমাদের বাংলাদেশে কোয়াক প্র্যাকটিস বেশি, লক্ষ লক্ষ কোয়াক ধাপিয়ে বেড়াচ্ছে সারা দেশে। তারা কোনো সায়েন্টিফিক চিকিৎসা দেয় না, তারা আপনার এই যে অবৈজ্ঞানিক এই চিকিৎসার কারণে, হাফ ডান চিকিৎসার কারণে আমাদের যারা চিকিৎসা নেয় তাদের কাছে পয়সা বাঁচাতে গিয়ে অথবা অজ্ঞানতাবশত, না জানাবশত কার কাছে যাচ্ছে জানে না। বাজারে প্রচলিত বেশিরভাগ টুথপেস্ট ও ব্রাশও অনেক সময় দাঁতের রোগের কারণ হয়ে দাঁড়ায়। তাই ভালো মানের টুথপেস্ট ও ব্রাশ ব্যবহারের পরামর্শ বিশেষজ্ঞদের। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যবসার পরিচিতি এবং প্রসার বাড়াতে দেশজুড়ে মেলার আয়োজন বাড়ানোর দাবি উদ্যোক্তাদের। এতে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি নিজের পরিচিতি তুলে ধরার সুযোগ মিলবে বলে মনে করেন তারা। রাজধানী ধানমন্ডিতে উদ্যোক্তা ও বিপণন বাংলাদেশ আয়োজিত মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তারা এসব দাবি জানান। খুলনা থেকে রাজধানীর উদ্যোক্তা ও বিপণন মেলায় অংশ নিতে এসেছেন সিফাতারা। জানালেন 15,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলেও এখন তার মূলধন 2 লাখ টাকা ছাড়িয়েছে। কাজ করেন নারী উদ্যোক্তা তৈরিতেও। এক এক জেলায় এক একটা আইটেম আছে যেগুলো খুবই জনপ্রিয়। সেই আইটেমগুলো দেখাতে হলে একটা জায়গাতে আমাদের জায়গার দরকার হয়। এই মেলা হলো সেই জায়গা যেখানে আমাদের প্রত্যেকের পণ্যগুলো আমরা দেখাতে পারি যে আমরা কী কী নিয়ে কাজ করছি, সেটা কার জন্য কতটা উপকারী হবে আমরা সেগুলো বলতে পারছি। গ্রাহকদের কাছে নিজের পরিচিতি তুলে ধরতে পেরে আনন্দিত মেলায় অংশ নেয়া উদ্যোক্তারা। 2টা মেলা করেছে। মেলা করার পরে আমি যে লিপি, আমার যে একটা পেজ আছে, আমার কাছে কিছু প্রোডাক্ট আছে, এটা সবাই জানতে পেরেছে। এখান থেকে আসলে আমাদের ভবিষ্যতে বিজনেস অনেক বড় হবে। আর এই স্বপ্ন থেকেই আমরা সবাই একতাবদ্ধ হয়ে এই 2000 ব্যাচের বন্ধুরা উদ্যোক্তা বিপণন 2000 মেলার গ্রুপের উদ্দেশ্যে উদ্যোগে আমরা এটা আয়োজন করেছি। মেলায় পোশাক, মিষ্টি জাতীয় পণ্য ছাড়াও আছে নানা স্বাদের আচার। গ্রাহকদের কাছে নিজের পরিচিতি তুলে ধরতে পেরে আনন্দিত উদ্যোক্তারা। অর্গানিক পণ্যের সমাহার আছে, তাছাড়া এখানে নতুন নতুন প্রোডাক্টগুলো খুব বেশি দেখা যাচ্ছে। আর আমার কাছে মনে হয় এই ধরনের মেলা আরও হওয়া উচিত। প্রাকৃতিক এবং ন্যাচারাল বিশুদ্ধ যে খাবারের পৌঁছে দেওয়ার একটা প্রয়াস, সেটা আসলে আমাদের জন্য খুবই আশার বাণী। উদ্যোক্তা এবং বিপণন বাংলাদেশ আয়োজিত এই মেলা চলবে 20 মার্চ পর্যন্ত। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচনের প্রচারে আজ পশ্চিমবঙ্গের খড়গপুরে সমাবেশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভাষণে আবারও পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির খেলা শেষ হবে বলে মন্তব্য করেন তিনি। হলদিয়ায় পাল্টা সমাবেশে বিজেপিকে চাঁদাবাজ বলে মন্তব্য করেন মমতা ব্যানার্জি।
2016 সাল থেকে একসময় কংগ্রেসের ঘাঁটি হিসেবে পরিচিত খড়গপুরে নিজেদের দখল মজবুত করছে বিজেপি। সেই ধারাবাহিকতা বজায় রাখতে খড়গপুরে জয় নিশ্চিতে শনিবার সমাবেশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলার মানুষের উন্নয়নের জন্য বিজেপির শতাধিক নেতাকর্মী দিনরাত পরিশ্রম করে যাচ্ছে, আর তাদের নেতৃত্ব দিচ্ছেন দিলীপ ঘোষের মতো চৌকস নেতা। আর তাই আমি দাবি করে বলছি, এবারের নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত। বাংলায় নির্মমতার পাঠশালা চলছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এক হাত নেন মোদী। এ সময় পশ্চিমবঙ্গে ভাইপো উইন্ডো চলছে বলেও কটাক্ষ করেন তিনি। এক তরফ দেশ নিরন্তর একজন গরিবের ভাগ্য তখনই উন্নত হয় যখন জীবন আর কর্মসংস্থান একসঙ্গে চলে। কিন্তু গত 10 বছর পশ্চিমবঙ্গে দিদি কোনো উন্নয়ন করতে পারেননি, বরং একের পর এক উন্নয়নের পথ বন্ধ করেছেন। দেশ যখন সিঙ্গেল উইন্ডো সিস্টেমের দিকে এগুচ্ছে, বাংলায় তখন চলছে ভাইপো উইন্ডো। এদিকে হলদিয়ায় পাল্টা সমাবেশে বিজেপিকে চাঁদাবাজ বলে আখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সারা পৃথিবীতে কোথাও নেই, বলুন সিপিএম এর হারমাদ আর তৃণমূল কংগ্রেস যাকে এতদিন স্নেহ দিয়ে বড় করেছে, তার থেকে বড় তোলাবাজার কি আছে বলুন? তার থেকে বড় তোলাবাজার কেউ আছে? সে তো এখন বিজেপি দল করে, তৃণমূল কংগ্রেস এগুলো সমর্থন করেনি। সোমবার বাঁকুড়ায় জনসভা করবেন মোদী। 24 মার্চ বুধবার কাঁথিতে মোদীর আরেকটি সভার কথা রয়েছে। মোদীর সফরের পর পশ্চিমবঙ্গ সফরে আসবেন বিজেপি সভাপতি অমিত শাহ। রোববার মেদিনীপুরে অমিত শাহ বিজেপি নির্বাচনী ইশতেহার প্রকাশ করবেন। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মিয়ানমারের পুলিশের গুলিতে আরও একজন নিহত হয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। শনিবার উত্তরাঞ্চলের মোগক শহরে এই ঘটনা ঘটে। 1.5 মাস ধরে চলা বিক্ষোভ সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 238 জনে। এদিকে মিয়ানমারের সেনা অভ্যুত্থানের সাথে জড়িত 11 সেনা কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। সোমবার এই সংক্রান্ত বিল পাশ হওয়ার কথা রয়েছে। এর ফলে ভ্রমণ নিষেধাজ্ঞার পাশাপাশি 11 সেনা কর্মকর্তার সম্পদ বাজেয়াপ্ত করা হবে। এদিকে মিয়ানমারের সেনা অভ্যুত্থান ইস্যুতে শুক্রবার নিন্দা প্রস্তাব পাশ করেছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস। পার্লামেন্টের অধিবেশন পুনরায় চালুর পাশাপাশি জান্তা সরকারের প্রতি সব বন্দীদের মুক্তির আহ্বান জানানো হয়। মুন্সিগঞ্জে এবার প্রত্নতাত্ত্বিক খননে মিলেছে 1000 বছরের প্রাচীন বৌদ্ধ নিদর্শন। এবার সন্ধান পাওয়া অষ্টকোণ আকৃতি 2টি বড় স্তূপ 800 থেকে 1200 বছরের প্রাচীন বলছেন গবেষকেরা। এই আবিষ্কার বাংলাদেশে প্রথম বলেও দাবি তাদের। মুন্সিগঞ্জ সদর উপজেলার রঘুরামপুর ও টঙ্গিবাড়ির নাটেশ্বরে বিক্রমপুর ফাউন্ডেশন ও সরকারি সহযোগিতায় প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধারে 10 বছর ধরে চলছে খনন কাজ। দীর্ঘ এই সময় পাওয়া গেছে প্রাচীন নানা নিদর্শন। তবে এবারে ব্যতিক্রমী অষ্টকোণ আকৃতির প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সন্ধান মিলেছে। এমন আবিষ্কার বাংলাদেশে প্রথম বলছেন প্রত্নতত্ত্ববিদরা। 2টি বড় স্তূপের সঙ্গে সন্ধান মিলেছে স্মারক কুঠুরি, সুরক্ষা প্রাচীরের অংশবিশেষ ও নকশা করা ইটের। বিভিন্ন আর্টিফ্যাক্ট, বিভিন্ন প্রত্নবস্তুর ভিত্তিতে আমরা এই জায়গার প্রেক্ষিতকে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করে যাচ্ছি। আমরা এই বছর একটি অষ্টকোণ আকৃতির স্তূপ পেয়েছি এবং বিশেষ করে স্তূপ হচ্ছে বৌদ্ধ ধর্মের খুবই গুরুত্বপূর্ণ পূজনীয় একটি স্থান। স্তূপার এবার যে বড় বৈশিষ্ট্য, এই যে স্তূপটা 8 কোণা মানে অষ্টকোণাকৃতি এবং এই স্তূপার ভেতরে কেন্দ্রে যে একটি আমরা রেলিক চেম্বার পেয়েছি, সেই রেলিক চেম্বারের স্থাপত্যিক বৈশিষ্ট্য অসাধারণ। প্রত্নতাত্ত্বিক খননে আবিষ্কৃত এমন নিদর্শন নতুন প্রজন্মের সামনে প্রাচীন ইতিহাস তুলে ধরবে বলছেন শিক্ষার্থী ও পর্যটকরা। 1000 বছর আগে যে বৌদ্ধ ধর্মের এরকম একটা স্থাপত্য ছিল, তা দেখে আমি সত্যি নিজেকে গর্ববোধ মনে করছি। যদি কাছ থেকে দেখা যায় তাহলে এটার প্রাচীনতা এবং এটার যে ইতিহাস সেটা উপলব্ধি করা যাবে। রঘুরামপুর ও নাটেশ্বরে পাওয়া প্রাচীন নিদর্শনগুলো সংরক্ষণ করে পর্যটন কেন্দ্র গড়ে তোলার কথা জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। আগামী প্রজন্ম আমাদের অতীত ইতিহাস জেনে ভবিষ্যতে তারা অতীত ইতিহাসের সাথে মিলিয়ে তাদের নিজের জীবনযাপন করবে, আমাদের দেশকে গড়বে। সেই জন্য আমাদের সবকিছু অতীতকে জানা দরকার।
মুন্সিগঞ্জে প্রত্নতাত্ত্বিক এই খননে এখন পর্যন্ত 16টি বৌদ্ধ স্তূপের পাশাপাশি দেশের সবচেয়ে বড় পিরামিড আকৃতির স্তূপেরও সন্ধান মিলেছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ ছিল রাত 9টায় বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।